নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে সবাইকে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ অলৌকিক জোনে ঘটনা শেয়ার করেছে পিহু চক্রবর্তী। পিহুর ঘটনা তোমরা এর আগেও শুনেছ। হাওড়ায় বাসিন্দা পিহু। হাওড়ার ঘটনা এর আগেও একটা শেয়ার করেছিল, কিন্তু আজকের যে ঘটনাটা, ওটার ইতিহাসটা, ঘটনাটা এখনো চলছে। তার কিছু প্রমাণও কদিন আগে পেয়েছে, কিন্তু ঘটনাটা শুরু হয়েছিল আজ থেকে বহু বহু বছর আগে। হাওড়ায় 200 বছরের পুরনো একটি বাড়ির ইতিহাস, যে বাড়িটি আজও অভিশপ্ত, যে বাড়ির পূর্বপুরুষেরা বর্তমান প্রজন্ম প্রচন্ড সাফারিং এর মধ্যে দিয়ে যাচ্ছে, আজও যাচ্ছে। ঘটনাটা আজ থেকে 200 বছর আগের ঘটনা শুরু হয়েছিল, ঘটনার সূত্রপাত হাওড়ার যে জায়গায় বাড়িটা 10 কাঠা জায়গার ওপর পুরনো একটি বাড়ি, মানে বিশাল পুরনো আমলের বনিদি বাড়ি যেরকম হয়, বুঝতেই পারছো। বাড়িটি যিনি করেছিলেন, সেই বাড়ির মালিক, উনি ছিলেন খুব মধ্যবিত্ত মানুষ, কিন্তু তখনকার জায়গা জমির দাম এমন তো কিছু ছিল না, চতুর্দিকে জঙ্গলই বেশি ছিল। তো ইংরেজ আমলে তৈরি ওই বাড়িটি বহু মানুষের সাহায্য নিয়ে উনি বাড়ি করেছিলেন। এবং শুধু তাই না, বাড়ির একটা নিজস্ব বাড়ির একটা শখ ছিল, ভালো বাড়ি বানিয়েছিলেন। এবং সেখান থেকে মেন যে ধার নিয়েছিলেন, সুদ নিয়েছিলেন, সেটা একটা সুদখোর মহাজনের কাছ থেকে। অতখানি বড় বাড়ি, অতটা জায়গা তৈরি করতে গিয়ে 50 টাকা তখনকার দিনে উনি ধার নিয়েছিলেন। তারপরে যার কাছ থেকে ধার নিয়েছিলেন, সেই সুদখোর মহাজনের বাড়িতে ছিল তার স্ত্রী আর তার একমাত্র মেয়ে। দীর্ঘদিন হয়, সুদ দেয়, আসল কোনো রকমে জোগাড় করে দেয়। এই টাকা ধার শোধ করতে করতে যাদের থেকে পেত, ওদের খুবই অভাব অনটনে চলতো। বিশাল বড় জায়গা, বড় বাড়ি, কিন্তু অভাবের শেষ ছিল না বাড়িতে। এরকম সময় সেই সুদখোর ভদ্রলোক মারা যায়। ভদ্রলোক মারা যাওয়ার পর, যখন মারা যায়, তখন সেই ভদ্রলোকের মেয়ে, সেও কিন্তু বয়স বড় হয়ে গেছে, মানে একদম বিবাহযোগ্যা মেয়ে, প্রায় তখনকার দিনে তো প্রায় 14-15 বছরের মেয়ে। সেই মেয়েটি কিন্তু বাবা এবার ভেবেছে যে বাবা মারা গেছে, হয়তো যাদের কাছ থেকে বাবা টাকা পেত তারা কেউ আর শোধ করবে না। সে তখন ওই বাড়ির যে মালিককে, মানে একদম নোটিশ পাঠানোর মতো লোক পাঠায়, কাগজে কলমে লিখে যে এই তারিখের মধ্যে পুরো পাওনা টাকা শোধ করে দিতে হবে। তখনও অনেক টাকা বাকি, প্রায় 40 টাকা মতো। ভদ্রলোক তার স্ত্রী ওই বাচ্চা মেয়েটির পায়ে একদম সে কেঁদে এসে পড়ে যে, মা, এখন তো ভাবে এই কদিনের মধ্যে তো এত টাকা দেওয়া সম্ভব না। তখন মেয়েটি বলে, আমার বাবা আপনাদের বহু সময় দিয়েছে, আপনারা দেননি, তো এত বড় বাড়ি করার যখন শখ, টাকা নেই, বাড়ি করেছেন কেন? খুবই খারাপ ব্যবহার মেয়েটির। তো সে তার সময় যে ধার্য করে দিয়েছিল, সে সময়টা কমালো না। তারপরে একটা বিশেষ দিনে গিয়ে সে বাড়িটা সে দখল করে। বাড়িটি দখল করে, বাড়ি থেকে সেই ভদ্রলোক, তার স্ত্রী, তার সন্তান, প্রত্যেককে বাড়ি থেকে বার করে দেয়। তারা প্রায় কাঁদতে কাঁদতে পথের ভিখিরি হয়ে বেরিয়ে এসেছিল। এবং বলা আছে, ওই জায়গার অনেকেই জানে, যারা ওই জায়গার ইতিহাস জানে, যে যখন বাড়ি থেকে বেরিয়েছিল তারা এক কাপড়ে বেরিয়েছিল, তাদের প্রয়োজনীয় জিনিসটুকু নিয়েও তাদেরকে বেরোতে দেওয়া হয়নি। মেয়েটি সর্বস্ব আত্মসাৎ করেছিল। তারপরে 1 বছর বাদে সেই মেয়েটির বিয়ে হয়। মেয়েটির বিয়ের প্রায় 1 বছরের মাথায় তার স্বামী মাথায় বাজ পড়ে মারা যায়। যখন তার স্বামী মারা যায়, মেয়েটি তখন অন্তঃসত্ত্বা, মানে সেই সুদখোর মহাজনের মেয়ে। এবং এটা বলে রাখা খুবই দরকার, মেয়েটি কিন্তু বিয়ের পর বিয়ে করেছিল মোটামুটি একটি সাধারণ পরিবারের ছেলেকে, আর বিয়ের পরে ওই বাড়িটায়, সেই 200 বছরের পুরনো বাড়ি যেখান থেকে সেই ওই পরিবারটিকে বেদখল করেছিল, বাড়ি থেকে বার করে দিয়েছিল, তাদের বাড়িটা জবরদখল করেছিল,
40 টাকা পায় বলে সেই বাড়িতে কিন্তু সংসার পেতেছিল। সংসার পাতার পর যে খুব সুখে ছিল তা না, তাও মোটামুটি একটা বছর ভালোই চলছিল জীবন, কিন্তু 1 বছরের মধ্যেই তার জীবন শেষ হয়ে যায়। তার স্বামী মারা যায় বজ্রাঘাতে। সন্তান নিয়ে তখন সে সম্পূর্ণ একা। সারাটা জীবনই সে বৈধব্য পালন করে। সেই 15 বছরে বিয়ে হওয়ার পর থেকে সন্তান বড় হয়। তার সন্তান বড় হবার পর তারও বিয়ে হয়, বাড়িতে নতুন বৌমা আসে, বৌমারও একটি পুত্র সন্তান হয়, এবং সেই বৌমাও কথা নেই বার্তা নেই গলায় দড়ি দিয়ে মারা যায়। সেই বৌমার ছেলেটি বড় হয়, তার নিজের ছেলে বয়স্ক বৃদ্ধ হয়, মারা যায়। তাদের বিয়ে হয় এবং তাদের 2টি মেয়ে, একটি ছেলে হয়। 2টি মেয়েই কিভাবে যেন মারা যায় এবং ছেলেটি শুধু রয়ে যায়, তাও কেমন যেন একটু অ্যাবনর্মাল হয়ে। তার বিয়ে হয়, তার সংসার হয়, কিন্তু এই যে প্রজন্মের পর প্রজন্ম তারা যেন একটা অভিশপ্ত হয়ে বেরোয়। বাড়িতে যে ছেলেরা জন্মায় তারা কিন্তু তাদের উপর খুব একটা মৃত্যু যোগ আসে না, তাদের খুব ক্ষতি হয় না, তারা শুধু একটু সহজ সরল হয়, না হলে একটু বোকাটের মতো হয়। কিন্তু যারা বাড়ির মেয়ে অথবা বাড়িতে বউ হয়ে এসেছে, তাদের জীবনে দুর্বিষহ ঘটনা, মর্মান্তিক ঘটনা ঘটবেই। নয় তারা বিধবা হবে, নয় তারা নিজেরাই অসুস্থ হয়ে, নয় তারা অপঘাতে মৃত্যু হবে। তবে ওই পরিবারের ইতিহাস বলছে ম্যাক্সিমাম মেয়ে, যে কজন প্রজন্মের মেয়ে বা বউ, তারা কিন্তু অপঘাতে তাদের মৃত্যু হয়েছে। কারুর বাড়ির পেছনে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে, কেউ গলায় দড়ি দিয়েছে, কারুর বা আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। স্বাভাবিক মৃত্যু কিন্তু খুব 1-2 জনের হয়েছে, তারা সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে। এইভাবে চলতে চলতে পিওর নিজের দিদি, এই বাড়ির যিনি মালকিন বর্তমান প্রজন্মের, সেই মৌসুমী ওখানে যোগাযোগ করেন। পিওর দিদি বাস্তুবিদ, বিভিন্ন জায়গায় বাস্তু পরীক্ষা করেন। তো মৌসুমী দেবী ওনাকে ডাকেন এবং তার বাড়িতে ডেকে এই ঘটনাটা মৌসুমী দিদি তার ওই পিওর দিদিকে বলছেন। তারপর এবার ঘটনা শুরু হলো 2002-3 সাল। মৌসুমী দেবী বিয়ে করে ওই বাড়িতে বউ হয়ে আসেন। নতুন বউ বাড়িতে আসার পর সেখানে দেখেন যে তার শাশুড়ি মা অনেক আগেই মারা গেছেন, অপঘাতে মৃত্যু হয়। শ্বশুর মশাই ও মারা গেছেন, তবে তার মৃত্যু স্বাভাবিক ছিল। থাকার মধ্যে আছেন মাসি শাশুড়ি, যে মাসি শাশুড়ি বাল্য বিধবা, তার সন্তান আছে কিন্তু তারা কেউ তাকে দেখে না, সারা জীবন ওখানেই থাকে। আর আছে এক ননদ। ননদটির দেখতে শুনতে ভালো, পড়াশুনো জানা, অথচ ননদের কিছুতেই বিয়ে হয় না। এই বুড়ো ননদ, তবে তিনি কোনো ক্ষতিকারক না, ননদ খুব ভালো মহিলা ছিলেন। তো মৌসুমী দেবী যখন বিয়ে হয়ে বাড়িতে এসেছেন, এই বাড়ির ইতিহাস সম্পর্কে আস্তে আস্তে জেনেছেন। প্রথম 1-1.5 বছর তার জীবনে খুব একটা কোনো অসুবিধা ছিল না। স্বামী খুব সহজ সরল, তবে স্বামীর সঙ্গে খুব একটা বনিবনা হতো না। সবসময় যেন স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেটা যেন কখনো মনে হতো না তার কোনো প্রাণ ছিল না, এটা কোনো রকম একটা সম্পর্ক যেন বয়ে নিয়ে উনি বেড়াচ্ছিলেন। তারপরে সবসময় মনে হতো ওদের ঘরে স্বামী স্ত্রীর মাঝখানে কেউ যেন একজন শুয়ে আছে। মৌসুমী দেবীর রাত্রিবেলা ঘুমের ঘরে মনে হতো যে কোনো একটা শক্ত কেউ তাকে একদম সেই কোলবালিশের মতো জড়িয়ে শুয়ে আছে। পেছন ফিরে গিয়ে দেখতো যে স্বামী অনেকটা দূরে শুয়ে আছে, মাঝখানে কেউ নেই, অথচ সে ফিল করতে পারছে তাকে কেউ জড়িয়ে শুয়ে আছে। তখনও প্রায় 1-1.5 বছর বিয়ে হয়ে গেছে। এবার তিনিও সন্তান সম্ভবা হন এবং তার একটি ছেলে সন্তান জন্মায়। সন্তান জন্মের প্রায় 1 মাসের মধ্যে একদিন হঠাৎ করে রাত্রিবেলা ঘুমিয়েছেন, খুব ভালো, শরীর ভালো, সবকিছু ঠিক আছে। পরের দিন সকালবেলা যখন উঠতে যাবে ঘুম থেকে, পাশে একদম সদ্যজাত সন্তান, তার শিশুপুত্র ঘুমোচ্ছে, একদিকে স্বামী শুয়ে আছে, উঠতে পারছে না খাট থেকে। কোমর থেকে পাটা যেন মনে হচ্ছে কেউ বিছনার সঙ্গে শক্ত করে ধরেছে, উঠতে পারছে না। অনেক চেষ্টা করছে খাট থেকে উঠতে, কিন্তু উঠতে কিছুতেই পারছে না।
প্রচন্ড ভয় পেয়ে যায় এবং দেখছে কোমর থেকে পা অত্যন্ত ভারী। ও ভাবে সারা রাত যে ওই যে আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি যে কে যেন আমাকে জড়িয়ে ধরে আছে, এটা কি সেটাই? ও এবার ভয় ভয় চলতে থাকে, মনের মধ্যে একটা ভয় চলতে থাকে। এরপরে তার স্বামীকে সে ডাকে, স্বামীকে খুব কান্নাকাটি করে যে আমি উঠতে পারছি না, আমার কি হলো? স্বামী উঠে বলে কি বলছো, উঠতে পারছো না মানে? তখন টেনে তুলতে গিয়ে দেখে সত্যি স্ত্রী উঠতে পারছে না। এবার সেই মাসি শাশুড়িকে ডেকে আনা হয়, আরো যারা লোক ছিল বাড়িতে তারা আসে, বোন আসে, দেখে সত্যি বৌদি তো খাট থেকে উঠতে পারছে না, কি হবে এবার? ডাক্তারকে ডাকা হয়, ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, দেখে বলেন ওনার প্যারালাইসিস হয়ে গেছে। ওনার স্বামী একটা লেদার ফ্যাক্টরিতে চাকরি করতেন, সরকারি না বেসরকারি কোম্পানি। পূর্বপুরুষের কিছু টাকা পয়সা ছিল, ওনারও কিছু সঞ্চয় ছিল, সেই সমস্ত কিছু সঞ্চয় কাজে লাগিয়ে উনি স্ত্রীকে নিয়ে ভেলোর চলে যান। ভেলোরে গিয়ে দীর্ঘদিন ওনার চিকিৎসা হয়েছে, প্রায় বছরের পর বছর চিকিৎসা করে 25 লক্ষ টাকারও ওপর খরচা হয়ে গেছে, বহু অপারেশন হয়েছে। তারপরে যেটা রেজাল্ট এসছে, উনি এখন হাঁটতে পারেন কোন রকমে, যেটা একদম বিছানায় শুয়েছিলেন হাঁটতে পারেন, কিন্তু কোন রকমে দেয়াল ধরে ধরে, একটা পা একদমই কাজ করে না, একটা স্টিক নিয়ে হাঁটাচলা করে, মানে রীতিমতো ছেঁচড়ে ছেঁচড়ে শরীরটাকে কোনো রকমে বয়ে নিয়ে চলেন। এই ঘটনাটা যখন ঘটে ওনার সঙ্গে, তখন ওনার বয়স মাত্র 27 বছর। 27 বছরের একটি মেয়ের জীবনে এরকম একটা ভয়ানক দুঃখজনক জীবন নেমে আসে। প্রথম যখন অপারেশনের পর ভেলোর থেকে তাকে বাড়িতে আনা হয়েছিল, সে খাটে উঠে বসতে অবধি পারতো না। তার সবসময় ক্যাথিড্রাল লাগানো থাকতো, সবসময় অক্সিজেন লাগানো থাকতো, যে কোনো রকমে তাকে সমস্ত কিছু করিয়ে দিতে হতো। তো এরকম অবস্থায় বয়স্ক মাসি শাশুড়ির পক্ষে বৌমা এবং তার ছোট শিশু পুত্রকে দেখা সম্ভব হতো না। তাই মৌসুমী দেবী তার ছেলেকে বাপের বাড়িতে রেখে মানুষ করেন, কেন বাচ্চাটাকে দেখার ওই সময় ওই বাড়ির কোনো উপায় ছিল না। তারপর আস্তে আস্তে কোনো রকমে উনি উঠে বসতে পারেন এবং ওই বললাম দেয়াল ধরে ধরে আর হাতে একটা স্টিক নিয়ে কোনো রকমে একটা পাকে ছ্যাঁচড়াতে, মানে একটা পায়ে একদমই জোর নেই, একটা পায়ে কোনো রকম একটু জোর এসছে। ডাক্তার বলেছে এর থেকে বেশি কিছু করা যাবে না, একদম যে বেডরিডেন হয়ে গেছিল তার থেকে এইটুকু পজিশনে আনা গেছে, তাও 25 লক্ষ টাকা খরচা করে, এর থেকে বেশি কিচ্ছু করা যাবে না। তো মনে মনে সবসময় উনি খুব হতাশায় ভুগতেন, খুব স্বাভাবিক, যে কি পাপ করেছিলাম, আমার কেন এমন হলো, জীবনটা কেন এমন নষ্ট হলো, অভিশপ্ত বাড়িতে বিয়ে হয়ে কি আজকে আমার সঙ্গে এরকম ঘটনা ঘটলো। এরপর উনি একটা জিনিস ফিল করতেন, যখন উনি একদম শয্যাশায়ী, কোনো রকমে উঠে বসতেও অবধি পারতেন না, মানে জামা কাপড়টুকু তাকে পরিয়ে দিতে হতো, সেই সময় মাসি শাশুড়ি ওনার সেবা যত্ন করতো, সবই করতো, কিন্তু উনি বুঝতে পারতেন যে তিনি মন থেকে কিছু করছেন না, কোথাও তার মধ্যে যেন অভিনয় আছে, উনি ওনার এই কাজ করার মধ্যে না কোথাও প্রাণ নেই, যেন মনে হচ্ছে উনি অভিনয় করছেন। কারণ উনি বুঝতে পারতেন তিনি তার বোনপো মানে তার মৌসুমী দেবীর স্বামী, তার বোনপো হয়, দিদির ছেলে, এবং তার নাতিকে মানে মৌসুমী দেবীর ছেলে যখন আসতো বাড়িতে, তাদেরকে বেশ ভালো করে খাওয়া দাওয়া দিত, এবং সেই বাড়ির যে ননদ মানে বাড়ির মেয়ে, তাকেও ভালো করে খেতে দিত, ভালো পিস মাছ দিত, সব কিছু দিত, তরকারি একটু বেশি করে দিত। মৌসুমী দেবীর খাওয়ার বেলায় যেন উনি কোনো রকমে একটা দিতে হয় দাওয়া, উনি বুঝতে পারতেন যে আমাকে ভালো করে খেতে দিচ্ছে না, খেতে দিত না, খাওয়ার মধ্যে যেন কোথাও প্রাণ ছিল না, সবকিছুই করে দিত, কিন্তু যেন মনে হচ্ছে খুব গজগজ করছে, যেন একটুখানি উঠে চান করিয়ে দিয়ে গেল, যেন মনে হয় বাইরে গজগজ করতে করতে চলে গেল, মানে তার বিরক্ত লাগছে, একটা রুগীর বোঝা। এবং এই যে বিরক্তি, মানুষের স্বামীরও ন্যাচারালি 25 লক্ষ টাকার বেশি খরচা হয়ে গেছে, তারও মুখে হাসি নেই, এমনিও স্বামী স্ত্রীর যে খুব মিল ছিল তা না, তবে স্ত্রী যখন অসুস্থ হলেন, ভদ্রলোক প্রচণ্ড চেষ্টা করেছেন স্ত্রীকে সুস্থ করার জন্য। তো চতুর্দিক থেকে ছেলেও কাছে থাকে না, বাপের বাড়িতে থাকে না, একাকিত্ব আর অসহায়ত্বে ভুগতেন। ওনার মনে হতো যে এভাবে বেঁচে লাভ নেই, কেন যে বেঁচে আছি। তারপর আস্তে আস্তে মনের জোর দিয়ে ফিজিওথেরাপি করে করে ওই কোনো রকমের সিঁড়ি দিয়ে ধরে ধরে চলাচল করতেন। এরপর হলো আরো একটি ঘটনা। একদিন তার ননদ, তিনি খুব ভালো মানুষ ছিলেন, বৌদিকে অনেক সেবা যত্ন করতো,
অনেক কিছু করতো। সে হঠাৎই তার গুরুদেবের বাড়িতে গেছিল, সেখানে দেখা করে আসতে গিয়ে কিভাবে মাথা ঘুরে সেই গুরুদেবের বাড়ির সিঁড়ি থেকে পড়ে যায়, মাথায় এত চোট লাগে, সঙ্গে সঙ্গে বমি হয়, তারপর হসপিটালে নিয়ে যায়, তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ওই অল্প বয়সে ননদের মৃত্যু মানে আর একটা বড় ঝটকা। এতদিন যেগুলো সে শুনেছিল সেগুলো তো সমস্ত ছিল ইতিহাস, সে তো চোখে দেখেনি, সে তার নিজের সিচুয়েশনটা চোখে দেখছে। আর তার হঠাৎ করে কথা নেই বার্তা নেই জলজান্ত ননদ চোখের সামনে মারা গেল ওইভাবে সিঁড়ি থেকে পড়ে, এটা সে নিজের চোখে দেখলো। এবং গুরুদেবের বাড়িতে ননদ গেছিল এই কারণে, বাড়িতে একটু শান্তি সস্তায়ন করার জন্য, যে বৌদি যাতে ভালো হয়ে যায়, বাড়িতে যাতে একটু সুখ শান্তি ফিরে আসে, দাদা বৌদি যেন সম্পর্কটা আরো বেটার হয়, সেসবের জন্য। কিন্তু সে গেল ভালো করতে, তার নিজের জীবনটাই চলে গেল। তো ননদ মারা যাবার পর ওনার স্বামী উনি প্রচন্ডভাবে মানসিকভাবে ভেঙে পড়েন। একেতে অসুস্থতা, তারপর ননদ ছিল একটা অবলম্বন, সেও চলে গেল। এরপর যেটা হয়, সেই মাসি শাশুড়ির কাছেই পুরো সংসারের দায়িত্ব এসে যায়। মাসি শাশুড়ির বাপের বাড়ির সম্পর্কে এবং শ্বশুর বাড়ির সম্পর্কে লোকেরা প্রায় আসা যাওয়া করতো, কেন এখন সমস্ত কর্তৃত্ব ওনার হাতে, সমস্ত টাকা পয়সা বোনপো ওনাকে দেয়। এবং ওই যে বললাম, উনি যে ওই প্রথম দিকে যেমন একটু খাওয়া দাওয়াতে যেন মনে হতো দিতেন না, যত্ন করতেন না, কোনো রকমে করতে হয় করতেন, ননদ মারা যাওয়ার পর সেটা আরো বৃদ্ধি পেল। এতটাই বৃদ্ধি পেল যে এবার উনি বুঝতে পারছেন যে না, আমাকে উঠে দাঁড়াতে হবে যেভাবেই হোক। তারপরে আস্তে আস্তে উনি উঠে দাঁড়াবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু পারতেন না, চেষ্টা করতেন অনেক। এরপরে আরো একটি ঘটনা ঘটে যায়। ননদ মারা যাবার প্রায় 2-3 মাসের মাথায় ওনার সেই মাসি শাশুড়ি, যিনি সংসারের একদম কর্তৃত্ব গ্রহণ করে নিয়েছিলেন, তিনি হঠাৎই কথা নেই বার্তা নেই বাথরুমে পড়ে যান এবং পড়ে তার কোমর ভেঙে যায়। যেহেতু ওই বয়সের মানুষের বাথরুমে পড়ে গিয়ে কোমর ভাঙাটা খুব সাধারণ একটা ঘটনা, তাই এটাকে উনি খুব একটা গুরুত্ব দেননি। তবে উনি বুঝতে পারতেন যে কোনো একটা কিছু ঘটছে, কিছু একটা চলছে, যার জন্য প্রত্যেকের এত ক্ষতি হচ্ছে। এরপরে উনি একদিকে বিছানায় শুয়ে, একদিকে ওনার মাসি শাশুড়ি শুয়ে, এই যে একটা ঝটকা লাগলো, এরপরে যেন ওনার দাঁড়ানো ছাড়া, রান্না বান্না বা সংসার দায়িত্ব নেওয়া ছাড়া আর কোনো অপশান রইল না। মাসি শাশুড়ি যেমনই হোক তিনি সংসারটা এতদিন চালাচ্ছিলেন, তাই জন্য তার চলে যাচ্ছিল, তাকে কোনো বিপদে পড়তে হয়নি। কিন্তু এবার তো তার কাছে আর কোনো অপশন নেই, এবার তাকে দাঁড়াতেই হবে। এবার তিনি নিজের মনে জোর নিয়ে উঠে দাঁড়ালেন এবং কোনো রকমে ওই হাতে একটা লাঠি নিয়ে, যেটা নিয়ে হাঁটাচলা করতেন, এবং স্বামীকে বলে দিলেন একটা বড় টেবিলের ব্যবস্থা করে দাও, রান্নার জিনিস থেকে সমস্ত কিছু টেবিলের ওপর রাখা থাকতো, যাতে উনি নিচু হতে পারতেন না, কারণ কোমর থেকে নিচের অংশটা ওনার বেন্ড হওয়া যেত না। তাই ওনার হাতে জোগাড় করার একজন থাকলো এবং উনি সমস্ত সংসারের দায়িত্ব ওনাকে নিতে হলো। ওই রকম ভাবে একটা হাতে স্টিক নিয়ে, এক হাতে খুন্তি নিয়ে উনি রান্না করতেন। খুব কষ্ট করে উনি, মানে বেশিক্ষণ দাঁড়াতে পারতেন না, চেয়ারে বসে পড়তেন। কিন্তু এই সময় যেহেতু উনি যখন বিছানায় শয্যাশায়ী ছিলেন, খাওয়া দাওয়া দিতে খুব মাসি শাশুড়ি কৃপণতা করতেন। বৌমার বেলায় যেন ওনার সব থেকে ছোট মাছটা, সব থেকে কম তরকারিটা, উনি এই জিনিসটা ওনার ছিল। কিন্তু এবার উনি যেন একটু প্রতিশোধ স্পৃহা ওনার মনের মধ্যে জেগে উঠল, যে আমি এতদিন বিছানায় শুয়েছিলাম, আমাকে ভালো করে খেতে দিত না, কোনো রকমে দিত, এবার তাহলে আমিও সে একই কাজ করব, ওনার থেকেই তো শিখেছি, সমস্যা কোথায়। এবার উনি কি করলেন, ওনার মাসি শাশুড়িকে জানিয়ে দিলেন যে দেখুন খরচা হয়ে গেছে, পরপর প্রচুর খরচা, আপনিও এখন অসুস্থ, সুতরাং এত মাছ টাছ এখন আমরা দিতে পারবো না, শুধু দিনের বেলায় মাছ হবে, রাত্রেবেলা ভাত আপনাকে শুধু তরকারি দিয়ে খেতে হবে। উনি বাল্য বিধবা ছিলেন, কিন্তু ওনার খাওয়ার একটু শৌখিনতা ছিল, উনি সব কিছু পারতেন সহ্য করতে, কিন্তু মাছ ছাড়া ভাত খাওয়া কোনোদিন একটা দিনের জন্য উনি পারতেন না। দিনে দুবেলা ওনার মাছ লাগতোই। সেখানে বৌমা রাত্রিবেলা মাছ বন্ধ করে দিল,
উনি কোনো রকমে বিছানায় শুয়ে শুয়ে ওই বৌমারই মতন শুয়ে শুয়ে খেতেন। ওখানেই সমস্ত কিছু ওনাকেও সবকিছু করিয়ে দিতে হতো, কারণ কোমর ভেঙে গেছে, সমস্ত কিছু প্লাস্টার করা। এবার ওনার প্রচন্ড দুঃখ হয় যে আমার কেউ নেই, বাল্য বিধবা হয়ে দিদির বাড়িতে এসেছিলাম, সবাই একে একে পৃথিবী ছেড়ে চলে গেল, তো এখন বৌমা কাছে আমি গলগ্রহ, একবেলা মাছও আমার জোটে, একবেলা জোটে না। তো উনি যেহেতু এত মাছ খেতে ভালোবাসতেন, মাছ পাবেন না বলে সেই দুঃখে উনি রাত্রে ভাত খাওয়া বন্ধ করে দিলেন, যে আমি আর ভাতই খাবো না, মাছ যখন পাচ্ছি না আমি ভাত খাবো না, তাতে যা হয় হবে। এরপর রাত্রিবেলা চিড়ে মুড়ি খেয়ে থাকতেন, একেতেই বিছানায় শয্যাশায়ী, উঠতে বসতে পারেন না। যে লোকটি রাখা আছে সে কোনো রকমে দেখে, এবং বৌমা কিন্তু যত্ন করত তাকে, কোন রকমে ওই নিজের ওই অবস্থা, কোনো শরীর নড়ে না, তাই নিয়ে মাসি শাশুড়িকে খাওয়ানো, তাকে পরিষ্কার করা যতটা সম্ভব সে করত। কিন্তু ওই খাওয়ার দাওয়ার ব্যাপারে ওই রাত্রেবেলা মাছ ডুবো না, এটা একটা তার মনের মধ্যে গ্রো করেছিল। তো উনি শুয়ে শুয়ে কান্নাকাটি করতেন, অন্য কিছু না, মাছ পেতেন না বলে রাত্রে। বাদ বাকি ওনার কোনো রকম কোনো কিছু ত্রুটি করা হতো না, সব কিছু ওনাকে ভালোভাবেই যত্ন করা হতো। উনি কোন রকমে তো এমনি তো হাঁটাচলা করতে পারেন না, গাড়িতে যাতায়াত করতেন। তো উনি ওনার ছেলে স্বামী, যে পুজো এসে গেছে, পুজোর আগে কিছু জামা কাপড় কিনতে হবে, তো ওনার স্বামী গাড়ি ভাড়া করেছিলেন যে গাড়ি করে যাওয়া হবে, কিছু জামা কাপড় পরিবারে যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো কিনতে যাচ্ছেন। বিকেল 4টে বাজে রবিবার, স্বামী স্ত্রী ছেলে কোন রকমে গাড়িতে উঠলো ওরা, উনিও নিজে উঠতে পারেন না, ওনাকে তুলে দিতে হয়। সেই অবস্থায় ওরা বেরোলো, বেরিয়ে তখন 1 ঘন্টা হয়নি, 5টাও বাজেনি, প্রতিবেশীর ফোন করেছে ওনার স্বামীর মোবাইলে যে আপনি তাড়াতাড়ি আসুন, আপনাদের বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ভদ্রলোক তখন ওই অবস্থায় তার অসুস্থ স্ত্রীকে কোন রকমে আবার গাড়িতে তুলে, কেনাকাটি তো হলো না, ছেলেকে আর স্ত্রীকে নিয়ে বাড়িতে এলেন, এবং পাড়ার লোকেরা তখন ভিড়ে ভিড়, দেখছে ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তো পাড়ার লোকেরা চেষ্টা করেছিল দরজা ভাঙার, কিন্তু এত পুরনো আমলের বাড়ি, পুরনো দরজা, ওটা ভাঙা কিন্তু এত সহজ না। ওরা বাধ্য হয়ে, আর পাঁচিল অনেক উঁচু, কেউ কিছু করতে পারছিল না, তখন ওদেরকে ডাকা হলো। ওরা দরজা খুলে যখন ঢোকে, দেখে যে উঠোনে জ্বলন্ত অবস্থায় সেই মাসি শাশুড়ি মানে মাসিমা পড়ে আছেন, মানে আগুনে পুড়ে ঝলসে ছোট্ট হয়ে গেছে, আর কালো ধোঁয়া বেরোচ্ছে, তার সঙ্গে পচা ঝলসানো মাংসের গন্ধ। প্রত্যেকে একদম পাড়ার লোকেরা ওই দৃশ্য দেখে মানে শিহরিত হয়ে যায়, যেটা কি করে সম্ভব। একজন বয়স্ক মানুষ, যাকে কি তার কিছুক্ষণ আগে তাকে ওষুধপত্র খাইয়ে তাকে শুইয়ে দিয়ে তার সমস্ত কিছু করে ওরা বাড়ি থেকে বেরিয়েছে, সে বিছানা থেকে নামতেও উঠতে পারে না। সেখান থেকে সে কি করে খাট থেকে নামলো, যার নামার, তার কোমর থেকে পুরো প্লাস্টার করা, সে নামতে পারে না, তার ট্রাকশন দেওয়া আছে, সে কি করে খাট থেকে নামলো, কিভাবে ওই ঠাকুরঘর অবধি গেল, ঠাকুরঘর থেকে আরো এগিয়ে গিয়ে রান্নাঘর, সেখানে গেল, সেখানে গিয়ে সেখানে কেরোসিন নিয়ে গায়ে আগুন জ্বালে আবার উঠোন অবধি দৌড়তে দৌড়তে যে আসবে, সেটা তো তার ক্ষমতা নেই, কি করে সম্ভব। পুলিশ আসে ঘটনাস্থলে, ডেড বডি তুলে নিয়ে যায়, কিন্তু পুলিশ বহুবার তদন্ত করেছে, এবং ওদেরকে যে কেউ দোষ দেবে যে ওদের অসুবিধা হচ্ছিল বা নিজেদের দায়িত্ব এড়াতে ওরা মেরে ফেলেছে, সেটাও বলতে পারবে না, কারণ যিনি বাড়ির বউ তিনি তো নিজেই অসুস্থ, তার তো শরীরের একটা অংশ মানে একটা কোমর থেকে পা নড়েই না, কোন রকমে অথর্ব মানুষ তিনি, কোমর মানে তিনি নিচু হয়ে বেন্ড হতে পারেন না, কোন রকমে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেন এবং খুব কষ্ট করে বেঁচে আছেন এই অবধি। তো তাকেই তো সবকিছু মানে তাকে শাড়িটাও তার স্বামীকে পরিয়ে দিতে হয়, সেখানে সে কি করে করবে। আর ভদ্রলোক এই বাড়ির অভিশপ্ত বাড়ি, দীর্ঘদিন স্ত্রীর অসুস্থতা, তার মধ্যে বোনের মৃত্যু, মাসির কোমর ভেঙে যাওয়া, এসব নিয়ে তিনি এতটাই জরাজীর্ণ, তার শরীরে আর কিছু নেই, মানে সবসময় ম্লান মুখে তিনি ঘোরাফেরা করেন। তাদের কারোরই মানুষকে মেরে ফেলার মতন হিংস্রতা কারোর মধ্যে নেই, তারা প্রত্যেকেই অথর্ব। তো আর যে সময় ঘটনাটা ঘটেছে সেই সময় কিন্তু ওরা কেউ বাড়িতে ছিল না, যখন ওরা বাড়ি থেকে বেরোয় বাড়িতে কোনো আগুন ছিল না, কোনো চিৎকার ছিল না, কিচ্ছু ছিল না।
ওরা বেরিয়ে যাওয়ার প্রায় মিনিট 20-25 বাদে ওই মাসিমার চিৎকার ওরা পায়, পাড়ার লোকেরা, এবং আগুন দেখতে পায়। তারপরে ওদের ফোন করে। এরপর দিন কাটতে থাকলো, বাড়িটা যেন আরো অভিশপ্ত হয়ে যেতে লাগলো। এতদিন ওর বৌমা যেটা ফিল করতো যে ঘাড়ের ওপর পা দিয়ে কে যেন শুয়ে আছে রাত্রিবেলা, সেটা তো ছিল, এখন যেন আরো সমস্যা বাড়তে লাগলো। রাত্রিবেলা হলেই হু 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 করে সেই যন্ত্রণা বা চিৎকারের একটা চাপা আর্তনাদ ভেসে আসে, প্রত্যেকে শুনতে পায়। এবং উনি একা হয়ে যাবার পর ওনার ছেলেকেও নিয়ে চলে এলেন কাছে, কারণ একা থাকতে পারছিলেন না। কিন্তু বাড়িতে আসার পর ছেলেও অসুস্থ হয়ে যেতে লাগলো। বাধ্য হয়ে উনি আবার ছেলেকে বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। ওই অভিশপ্ত বাড়িতে স্বামী সকালবেলা চাকরিতে বেরিয়ে যাওয়ার পর গোটা দিন, যতক্ষণ না স্বামী আসছেন, উনি একা, উনি নিজেই অসহায় একটা মানুষ। আর যেটা হতে লাগলো, নিজে হাতে রান্না করতেন উনি, কিন্তু নিরামিষ যখন খাবার খেতেন তখন কোনো অসুবিধা হতো না। যখন মাছ মাংস ডিম খেতে যেতেন, সে দিনের বেলা হোক কিংবা রাত্রিবেলা, হু হু করে বমি করে ফেলতেন। মানে আজ অব্দি মৌসুমী দেবী মাছ মাংস খেতে পারেন না, মাছ খেলেই ওনার বমি হয়ে যায়। তখন উনি বুঝতে পারলেন যে মাসিকে যে মাছ দিতেন না রাত্রিবেলা, মাসি শাশুড়িকে, সেই অপরাধ বোধ থেকেই বোধহয় আজকে ওনার এই অবস্থা, তার শরীরের এই ভয়ানক অবস্থা। যত দিন যেতে লাগলো ওদের সিচুয়েশন খারাপ থেকে আরো খারাপ হতে লাগলো। রাত্রিবেলার ওই চাপা কান্না, দরজায় কে যেন ধকধক করে আওয়াজ করা, এগুলো যেন আরো বাড়তে লাগলো। এতে স্বামী স্ত্রী, ওরা রাত্রি, স্বামী সারাদিন চাকরি করে এসে রাত্রিবেলা ঘুমোতে পারতেন না, এবং এক সময় এমন কিছু আওয়াজ আসতো যাতে প্রতিবেশীরাও অব্দি শুনতে পেত, তারাও বিরক্ত হতো। তারাও বলছিল যে আপনারা এবার একটু কিছু বাড়িতে করান, কারণ সবসময় যেন মনে হয় তারা নিজেদের বাড়ির ছাদে উঠলে মনে হতো ওদের ছাদে কেউ ঘুরছে, ওদের বাড়ি থেকে কেমন একটা নেগেটিভ ভাইব আসতো। সবসময় যেন কি দরজা জানলা খুলছে বন্ধ করছে, কিছু যেন পড়ে যাচ্ছে। জায়গাটা কিন্তু হাওড়ার একদম প্রপার জায়গা। এবং পিহু বলেছেন মৌসুমী দেবী যদি পারমিশন দেন, মৌসুমী দেবীর ভিডিও ফুটেজ এবং বাড়িটার ফুটেজ আমরা দেখাবো, যদি উনি পারমিশন দেন। প্রপার হাওড়ায়, এটুকু বলতে পারে। অনেকে জিজ্ঞেস করো কোথায়, অ্যাড্রেসটা জানি না, উনি অসুস্থ মানুষ, উনি রাজি হবেন কিনা। যদি কোনোদিন রাজি হন অবশ্যই আমরা অ্যাড্রেসটাও বলে দেবো, কোনো অসুবিধা হবে না। এরপর উনি শরণাপন্ন হন পিউর সেই বাস্তুবিদ দিদির। যেভাবে হোক উনি যোগাযোগ করতে পারেন। তো বাস্তুবিদ দিদি বাড়িতে গিয়ে যা দেখেন, দেখে ওনার চক্ষু চড়ক গাছ। দেখেন না, এ আমার ক্ষমতায় কুলোবে না, সাধারণ কোনো বাস্তুদোষ না, এটা অনেক বছরের পুরনো ইতিহাস। উনি সমস্ত কিছু জানলেন, শুনলেন, এবং ওনাদের অসহায়তা দেখেও এত ওনার কষ্ট লাগলো, না এদের জন্য কিছু করতে হবে, নিজের প্রফেশনাল জীবনের বাইরে গিয়ে কিছু করতে হবে। তখন উনি হাওড়ারই বিখ্যাত একটা মসজিদের কাজীর সঙ্গে যোগাযোগ করেন। কাজী বাবা খুব ক্ষমতা সম্পন্ন, উনি এখনো কাজী বাবা অনেক কাজ করেন। তাকে ডেকে নিয়ে যান এবং নিয়ে গিয়ে পুরো বাড়িটাকে দেখান। কাজী বাবা পুরো বাড়িটা দেখে বলেন যে এ তো বিশাল দোষ, এ তো বন্ধন করতে হবে। তারপর একদিন নির্দিষ্ট দিন ধার্য করে দেন এবং কিছু জিনিসপত্র আনতে বলেন। সেই দিন গিয়ে কাজী বাবা পুরো বাড়িটাকে বন্ধন করেন এবং বলেন যেটা আমি বলে করতে পারলাম, এই বন্ধন কিন্তু যে সে করতে পারবে না। এবং ওই দিদিও স্বীকার করলেন যে না, এই বাড়িটা মারাত্মক, এই বাড়ির বন্ধন করা চারটিখানি কথা না। কিন্তু এটাও বলে দিলেন যে দেখুন, আমি যে বন্ধনটা করছি তাতে আপনাদের সাময়িক সুরাহা হবে, যে হারে কষ্ট পাচ্ছেন সেটা কিছুটা কমবে, কিন্তু এই বাড়ির যে পুরনো পাপ, যে অভিশাপ বছরের পর বছর জমা হয়ে আছে, এটা কিন্তু আমি কিছু করতে পারবো না। এটাতে যদি আমি হাত দিতে যাই তাহলে সেই পাপের দায় আমার মাথায় নিয়ে আমারই ক্ষতি হয়ে যাবে বা আমার পরিবারের, সেটা তো আমি করতে পারি না। তাই আপনারা যাতে সাময়িক কিছুটা রিলিফ পান, বা যে হারে সমস্যা ভুগছে তার থেকে সাময়িক কিছুটা রিলিফ পান, সেটুকু আমি করতে পারি। তখন উনি বলেন যে বাড়ি ছেড়ে আপনারা চলে যাচ্ছেন না কেন অন্য জায়গায়? ওরা রকম বলছে দেখুন, আমাদের আর্থিক অবস্থা এত কিছু ঘটনার পর খুব ভালো নেই, আলাদা কোনো টাকা পয়সা নেই যেটা আমরা এই বাড়িটা ছেড়ে অন্য কোনো ফ্ল্যাট কিনে চলে যাব। তাছাড়া এত বড় বাড়ি, হাওড়ার মতো প্রপার জায়গায়, বাড়িটা তো বিক্রিও হচ্ছে না বলে আমরা বিক্রি করার প্রচুর চেষ্টা করেছি। অদ্ভুত বিষয়, যে প্রমোটার আসে
নয় সে কোনো কারণে হার্ট ফেল হয়ে মারা যায়, নয় তার অপঘাতে মৃত্যু হয়, আর না হলে সেই প্রমোটারের পরিবারে বা তার ব্যবসায় এত ক্ষতি হয় সেই বাড়িতে হাত লাগাতে পারে। তারপর থেকে প্রচার হয়ে গেছে অভিশপ্ত বাড়ি, মানে ফ্রিতে দিলেও কেউ নেবে না, এরকম একটা, না বাড়িটা পুরো বিক্রি করতে পারছে কোনো পরিবারকে, না প্রমোটিং এর জন্য দিচ্ছে। তার আশেপাশে পুরনো সমস্ত বাড়ি ভাঙা হয়ে গেছে, বড় বড় মল এগিয়ে এসে, তারপরে অনেক বড় হোটেল টোটেল, পুরনো বিশাল বড় বড় বাড়িগুলোকে ভেঙে ভেঙে হাই রাইজ বিল্ডিং সবকিছু। কিন্তু ওই বাড়িটার কিছু দুর্দশা শেষ নেই। মেন রাস্তা থেকে গলিতে মধ্যে গিয়েই বিশাল বড় বাড়ি, কিন্তু সে বাড়ি কেউ কিনছে না, বাড়ির ইতিহাস এত খারাপ। এরপরে মৌসুমী দেবী যেদিনকে ওনাদের ডেকেছিলেন বাড়িটা বন্ধন হলো, সেই দিন ঘটে গেল আর একটা ঘটনা। চা মিষ্টি সমস্ত খেয়ে ওরা চলে গেলেন। মৌসুমী দেবীও ভাবলেন যাক এবার বোধহয় কিছুটা নিশ্চিন্ত হওয়া গেল, আর কোনো বিপদ হবে না। তবে কাজী বাবা যখন বেরোচ্ছেন তখন তিনি কিন্তু মুখ চোখের একটু ফ্যাকাশে মতো। তখন ইউর দিদি যিনি বাস্তুবিদ, তিনি বলছেন যে কাজ তো ভালো করলো, সুসম্পন্ন হলো, তাহলে আপনার এরকম মুখটা উদাস লাগছে কেন বাবা? বললেন দেখো আমার মনে হয় না এই বাড়ির সমস্যা তো তাড়াতাড়ি মানে সমাধান হবে। আর এই বাড়িতে একটা পুরনো জিন আছে। জিন এখানে? বলে হ্যাঁ, বিভিন্ন অভিশাপের জায়গাতেও না বিভিন্ন জিন আসে। কিছু জিন আসে ভালো, কিছু জিন আসে অতি খারাপ। এই জিন অতি খারাপ। এই জিন যতদিন এই বাড়িতে থাকবে কারোর ভালো হতে দেবে না। এবং দিনের পর দিন, বছরের পর বছর ও অভিশাপটাকে বাড়িতে সঞ্চয় করে রাখতে জিন। যক্ষ যেমন ধন সম্পত্তি পাহারা দেয়, এই জিনটা অভিশাপকে পাহারা দিচ্ছে। কে কিভাবে কি জন্য এই জিনকে এই বাড়িতে স্থাপন করেছিল সে হয়তো বলা সম্ভব না। তবে তার সঙ্গে শুধু জিন না, দীর্ঘদিন মানুষের চোখের জলের অভিশাপ, এবং সেই যে ভদ্র মহিলা প্রথম বাড়িটা যে মালিক ছিল, আসল মালিক, তাদেরকে বাড়ি থেকে বার করে দিয়েছিল, তারা পথের ভিখারি হয়েছিল, সেই লোকেরাই যে কিছু করেছে কিনা পরবর্তীকালে গিয়ে তারও সম্ভাবনা আছে, কিন্তু কোনো প্রমাণ নেই। কেউ বলতে পারবে না যে কি কারণে হলো, কেন হলো এরকম ঘটনা। এরপর আস্তে আস্তে সন্ধে হয়ে যায়, ওরা বাড়ি থেকে বেরিয়ে চলে আসেন। ওরা এসে মেন রাস্তায় দাঁড়িয়ে আছে। এরপর ওখান থেকে কাজী সাহেব তার সঙ্গে ওনার দিদি ওরা যাবে বেতাইতলার উদ্দেশ্যে। এই জায়গাটার নাম আমি বলি, ওইখান থেকে বেতাইতলার টোটো বা অটো ধরবে, দিয়ে বেতাইতলা যাবে। আর তার সঙ্গে ছিল পিহুর দাদা এবং বৌদি, তাদের সূত্র ধরেই এনাসের সঙ্গে আলাপ। তো তারা যাবে চার বাগানের ওখানে। এবার টোটো নিয়েছে, টোটোতে উঠেছে, আর ওদের যারা চাল বাগানের ওদিকে যাবে তারা টোটোটা পাচ্ছে না। বেতাইতলা টোটোটা পাওয়া গেল, এরা চলে যাচ্ছে। যাওয়ার সময় কিছুটা গিয়েই ঠিক পরের স্টপেজ, মানে যেখানে ওরা যাবে গন্তব্য, তার আগের একটা স্টপেজে দেখলো একটা একদম রোগা পোটলাটা, ওরকম পোটলা নিয়ে আজকের যুগে কোনো বুড়ি ঘোরে না। কিছু না করলে ছোট একটা চটের বা পলিথিনের ব্যাগও সবাই ইউজ করে। ওই পোটলার কালচার আজকের যুগে নেই। ওরকম হাওড়ার মতো শহরের মতো জায়গায় এরকম পোটলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভিখারি নাকি বুঝতে পারলাম। তো অটোটা দাঁড় করালো, অটোয় উঠে অটোর সামনে বসলো, কারণ পেছন দিকে বসে আছেন কাজী, কাজীর একজন অ্যাসিস্ট্যান্ট এবং দিদি, মানে বাস্তুবিদ দিদি, আর সামনে বুড়িটা বসলো। বুড়িটা সামনে বসেই সঙ্গে সঙ্গে পেছনে ওদের দিকে তাকায়, একদম স্ট্রেট তাকায় প্রথমে পিহুর দিদির দিকে, যিনি বাস্তুবিদ, তাকিয়ে বিশ্রী করে হাসে। এবার ওর দিদি ছিলেন খুব সহজ সরল মানুষ, উনি জানে বয়স্ক মানুষ আমার দিকে তাকিয়ে হাসছে, হাসুক না, ও হেসে দেয়। তারপরে সেই বুড়ি ক্ষণক্ষণে গলায় বলে, আমার কাছে পয়সা নেই, আমার ভাড়াটা একটু দিয়ে দিবি? দিদি বলেন, হ্যাঁ মাসিমা, তাতে কি 10-12 টাকা ভাড়া না দেওয়ার কি আছে। এই ঘটনাটা যেটা বলছি, এই টোটোতে করে যাচ্ছে বাড়ির বন্ধন, এটা কিন্তু এই বছরই দুর্গাপুজোর, এবছর বলতে পারি না, 2023 সালে দুর্গাপুজোর আগের ঘটনা, মানে বেশি দিনের পুরো না, কয়েক মাস হয়েছে মাত্র। না দেওয়ার কি আছে, চলুন। কিছুটা রাস্তা গিয়ে বুড়িটা এবার কাজী সাহেবের দিকে তাকায়, কাজী আর ওর চেলার দিকে তাকিয়ে বিশ্রী করে হাসতে থাকে।
তবে বুড়িটার মুখে চোখে এমন একটা বিশ্রী একটা ভাব ফুটে উঠছে, ওই দিদি বললেন যে যেন গাটা শিউরে শিউরে উঠছে, একটা অদ্ভুত বাজে গন্ধ আসছে তার গা থেকে এবং গাটা শিউরে উঠছে। এবং যিনি চালক তিনিও কিরকম ভাবে একটা ভ্যাবা চাকা খেয়ে যাচ্ছে। কেন বয়স্ক বুড়ি রাস্তায় ভিখারি মতন অনেকে তো ঘুরে বেড়ায়, কিন্তু এর মধ্যে যেন একটা অন্য কিছু আছে যেটা ঠিক ভাষায় প্রকাশ করা যায় না। এবার কাজীকে বোধহয় কিছু বলতে যায় বুড়িটা, কাজী মুখটা ঘুরিয়ে দেয়। তারপর কাজীকে বলে, তখনও কিন্তু অটোটা টানি, যেই তোর বাবাকে আমি চিনি, তোর দাদাকে আমি চিনি, ঠাকুর দাদা তার ঠাকুর দাদাকে আমি চিনি, সব কবরে ঘুমিয়ে আছে, সব আমার চেনা। এবার ওরা ভাবে তো আবার আমি বাঁধবো, তুই কিন্তু শান্তি পাবি না বলে ওদের গন্তব্যের ঠিক যেখানে যে স্টপেজে ওরা নামবে তার আগেই টোটোওয়ালাকে বলেন যে ভাই আপনি দাঁড়িয়ে যান, আমরা এখানেই নামবো। আর ওনার বাস্তবিক দিদিকে বলেন চলো তুমিও আমাদের সঙ্গে নামবে। দিদি একটু ভেবে চাকা খেয়ে যায় যে এখানে কেন নামবো বাবা, আমার তো একটু এগিয়ে যাবে, গাড়িটা এখানে দাঁড়াবো, শুধু শুধু এতটা রাস্তা হেঁটে যাবো, ভাড়া তো পুরো দিয়েছি, বলে কথা বলো না, চলে এসো, আর পেছন ঘুরে তাকিও না। কিন্তু উনি আর বুঝতে পারেন না, উনি আবার পেছন ঘুরে সেই অটোর বয়স্ক বুড়িকে বলেন মাসিমা আসছি তাহলে, সাবধানে যান, এই ভাই ওনার মাসিমাকে নামিয়ে দিও বলে কথা বলে গাড়িটা বেরিয়ে যায়। এবার কাজী সাহেব সেই বাস্তুবিদ দিদির উপর রেগে যায়, বলে তুমি চেনা নেই জানা নেই কথা বলছো কেন, তুমি জানো ওকে? দিদি বলেন কে? বলো এ হলো সেই জিন যে ওই বাড়িতে আছে, যাকে আজকে বন্ধন করা হলো। বন্ধনের জ্বালা সহ্য না করতে পেরে বেরিয়ে এসছে বাড়ি থেকে। এবার দেখো না চালকের না কোনো ক্ষতি করে, আমি মন্ত্র পড়ে দিয়েছি গাড়িতে, তবে আমার দোয়া করবো যেন চালকের কোনো ক্ষতি না করে, আমরা বেশিক্ষণ থাকলে গাড়ির অ্যাক্সিডেন্ট হতো, আমরা মারা পড়তাম। তো দিদি বিশ্বাস করেন না, একটু হেসে ফেলেন, ভাবেন যে এরা তো কাজী মানুষ, সারাদিন ঝাড়ফুঁক টুকটাক করে, এইগুলোই প্রচার করবে, এর থেকে আর নতুনত্ব কি আছে। আজকের যুগে হাওড়ার মতো জায়গায় মানে পুজোর আগে চতুর্দিকে জমজমাট, লোকের ভিড়, লোকে শপিং করছে, কেনাকাটি করছে, অফিস যাচ্ছে, সেখানে জিন রাস্তায় টোটোতে ঘুরে বেড়াচ্ছে, বিশ্বাস করাটা অসম্ভব। তো উনি চলে আসেন, বাড়িতে এসে ফোনটা ব্যাগ থেকে বার করে দেখেন তার ভাইয়ের বউয়ের অনেকগুলো মিস কল। ফোন করে বলে কি গো তোমরা গাড়ি পাওনি? বলে আমরা গাড়ি পেয়েছি, চলেও এসেছি, কিন্তু তোমাকে একটা অদ্ভুত বিষয় বলতে চাই দিদি। বলে কি? তুমি কাজী সাহেব আর কাজী সাহেবের অ্যাসিস্ট্যান্ট, তোমরা যখন অটোতে উঠলে ঠিক সেই সময় ওই বাড়িটা থেকে একটা বয়স্ক বুড়ি ওই বাড়িটা থেকে মানে বাড়ির গলি থেকে বেরিয়ে এলো, বেরিয়ে এসে এত থুতথুড়ে বুড়ি পাই পাই করে দৌড়চ্ছে অটোর সঙ্গে। আমি ভাবলাম বাবা এরকম ভাবে দৌড়চ্ছে, একটা যে যারা মানে ম্যারাথনে দৌড়ো তারাও বোধহয় একটা চলন্ত গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে দৌড়তে পারবে না। উনি কথার কথা বলছে, এটা একটা অসহায় বুড়ি যাকে মনে হচ্ছে ঠেলা দিলে পড়ে যাবে, যার গায়ে কোনো জোর নেই, সে ওই গাড়িটার সঙ্গে পাই পাই করে বগলে একটা পোটলা নিয়ে দৌড়চ্ছে। বলে আমি আর তোমার ভাই আমরা তো দেখে অবাক যে কে বুড়ি কোত্থেকে এলো, এ কিভাবে দৌড়চ্ছে, কোনো খারাপ উদ্দেশ্য নাকি, মানে গা শিউরে উঠলো আমাদের ওই দৃশ্য দেখে। শুধু আমরা না, সে সময় রাস্তায় যারা যাচ্ছিল প্রত্যেকে ওই দৃশ্যটা দেখেছে, সবাই তাকিয়ে আছে, যেটা ওরকম অসতিপর বৃদ্ধ আর কি অদ্ভুত ভাবে ছুটছে, যেন একটা পশুর মতো লাগছে, মুখটা এগিয়ে কোমরটা কুঁজো আর পাই পাই করে মানে অটোর সঙ্গে দৌড়চ্ছে। প্রত্যেকে সাইকেল চালাচ্ছে, বাইক চালাচ্ছে, প্রত্যেকে তাকাচ্ছে, গাড়ি থেকেও লোকে দেখছে, ওই দৃশ্য সবাই দেখেছে। বলে কি করে বলছো, এটা কি করে হয়? হ্যাঁ একটা বুড়ি আমাদের পরের স্টপেজে উঠলো, তুমি যেরকম বর্ণনা দিচ্ছ সেরকমই বুড়ি, কিন্তু সে মানে আমাদের সঙ্গে যদি দৌড়তো তাহলে তো গাড়িটাকে থামিয়ে উঠতো, কোনো রাস্তা নেই, কিছু প্রমাণের রাস্তা নেই। ওরা তখন বাধ্য হয়, বাধ্য হয়ে মানে পরের দিন কাজী বাবার কাছে যায় এবং পুরোটা বলে, বলে দেখবার বিশ্বাস হলো মা, তুমি তখন তো হাসলে, বুঝতে পারলাম তোমার মুখ দেখে যে আমার কথা তোমার বিশ্বাস হয়নি। ওই জিন আমাদের পেছন পেছনে আমাদের বাড়ি থেকে বেরিয়েছিল, আমি নিজেও বুঝেছিলাম যে কেউ আসছে, আমি তোমাকে কিছু বলিনি। তারপর পরের স্টপেজে ও পৌঁছতে পেরেছে কারণ ও জিন, ও আমাদের থেকে এক লাফে আরো অনেক দূর এগিয়ে যেতে পারবে, সেই জন্য ও পরের স্টপেজে উঠেছে, কিন্তু আসলে পরের স্টপেজে না, ও আমাদের গাড়ির সঙ্গেই ছিল, এটা বোঝা যায়নি। ব্যাপারটা ভীষণ কৃপি। এবং সেই দিদি যেহেতু জ্যোতিষ চর্চা বাস্তুবিদ
এইসব নিয়ে উনি চর্চা করেন এবং এটাই ওনার প্রফেশন। উনি ওনার বোনকে মানে পিহুকে একটা কথা বলেছেন, ওই বাড়িতে গিয়ে যে উনি ক্রিপি ব্যাপারটা ফিল করেছেন, সেই ক্রিপিনেসটা উনি তারাপীঠের মহাশ্মশানেও ফিল করেননি রাতের অন্ধকারে। এতটাই বাড়িটা ক্রিপি। এবং আজকের যেটা এখনো বাড়ির যে খুব উন্নতি হয়েছে তা না। এখনো ভদ্রমহিলা মাছ খেতে গেলে, মাংস, ডিম খেতে গেলে বমি করে ফেলেন এবং উনি মনে, মনে অনুতপ্ত যে মাসি শাশুড়িকে শেষ জীবনে ওই মাছ একটু মাছ খেতে ভালোবাসতো, একটা দিনে পিস মাছ দেওয়া কমিয়ে দেওয়া এটা ওনার উচিত হয়নি। উনিও অসুস্থ, দীর্ঘদিন অসুস্থ থেকে, থেকে ওনারও মধ্যে একটা বিতৃষ্ণা এসে গেছিল এবং মাসি শাশুড়িও তো ওনার সঙ্গে খারাপ ব্যবহার করতেন। সব কিছুই মানে যে দোষ দেওয়া যায় তা না। আবার কিছুটা উনি ঠিকও করেননি, সব কিছুই আছে। কিন্তু উনি যথেষ্ট অনুতপ্ত। কিন্তু বলছে রাত্রিবেলা যে অতিরিক্ত বিরক্তি যেটা উনারা বোধ করছিলেন যে ঘুমোতে পারছেন না, এত আওয়াজ, এত কান্নাকাটি, দরজা দিয়ে হেঁটে যাওয়া, দরজায় ধাক্কা মারা, পাড়া প্রতিবেশীরাও বিরক্ত হচ্ছিল, সেটা কমেছে। তবে টুকটাক আর্তনাদ, টুকটাক ছুনছান শব্দ বলে এগুলো আমাদের অভ্যেস হয়ে গেছে, গায়ে মাখি না। বাড়িটা তো বিক্রি কবে হবে তা নেই। জানি না এই অভিশপ্ত বাড়ি আর এই অভিশপ্ত বাড়িতে বউ হয়ে আসার যন্ত্রণা বোধহয় সারা জীবনই ভোগ করতে হবে। তো ঘটনা কিন্তু এখনো চলছে, কিছু না কিছু প্রায় ওদের বাড়িতে ঘটে এবং কাজী সাহেব বলেওছেন যে এই বাড়িতে থাকাকালীন পুরোপুরি মুক্তি সম্ভব না। কিছুটা কমেছে কিন্তু পুরোপুরি একদম ফ্রি বিষয়টা এই বাড়িতে থাকাকালীন একদম সম্ভব না এবং বাড়িটা বিক্রি কবে হবে, কিভাবে হবে, আদৌ হবে কিনা সে বিষয়ে কোনো গ্যারেন্টি নেই। আজও ঘটনা চলছে এবং আমরা এইটুকু কামনা করতে পারি অলৌকিকজন পরিবারের তরফ থেকে যে ওনারা যেন একটু শান্তি পান। পূর্বপুরুষের অভিশাপের দায় যেন ওনাদের ভোগ করতে না হয়। প্রতিটা বংশ পরম্পরায় বিশেষ করে মেয়েদের সঙ্গে যা ঘটছে, যারা নির্দোষ তাদেরকে যে এই জিন শাস্তি দিচ্ছে, এটা বন্ধ হোক, এটুকু আমরা চাইতে পারি। এপিসোড অনেক বড় হয়ে গেল বন্ধুরা, তাই আজকে আর কমেন্ট বক্স রাখলাম না, আবার ফিরে আসবো আগামী দিনে। ধন্যবাদ, শুভরাত্রি।